হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26-এর পেডাগজি অ্যাক্রস কারিকুলাম CC04 নিয়ে আলোচনা করব। এখানে আমরা চ্যাপ্টার 1 শুরু করেছি। ইতিমধ্যে আমাদের 5টা পর্ব আলোচনা করা হয়েছে। আজকে আমরা 6 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। নেক্সট হচ্ছে ব্রুনারের ধারণা গঠনের ক্ষেত্রে সর্বশেষ স্তর সহযোগী ব্যবস্থা বলতে কী বোঝো? সহযোগী ব্যবস্থা বলা হয়েছে যে এই মডেলের পাঠগুলির জন্য ধনাত্মক ও ঋণাত্মক উভয় ধরনের দৃষ্টান্ত প্রয়োজন। সেই কারণে এক্ষেত্রে শিক্ষক যে বিষয়বস্তু নির্বাচন করে দেবেন সেই বিষয়গুলি সম্পর্কে তারা ধারণা বিকাশ ঘটাবে। এই কারণে ধারণার উৎসগুলিকে তো এখানে সহযোগী ব্যবস্থা বলতে যে শিক্ষক বিষয়গুলি নির্বাচন করে দেবে সেই বিষয়গুলি সম্পর্কে তারা তো নিজেদের ধারণা গঠন করবে, বিকাশ ঘটাবে। এই রকমই ধারণার উৎসগুলিকে আগে বিন্যস্ত করতে হবে। শিক্ষার্থীরা এই উদাহরণগুলিকে তাদের বৈশিষ্ট্য সহ ব্যাখ্যা করবে এবং অমূলক দৃষ্টান্তগুলিকে থেকে এদেরকে পৃথক করবে। যে আমরা একটা গোটা পরিস্থিতি তাদের সামনে তুলে ধরবো এবং তারা ধারণাগুলি গঠন হলে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানলে অতি সহজে কোন জিনিসটা সেখানে কোন দৃষ্টান্তটা থাকবে কোন দৃষ্টান্তটা থাকবে না নিজেরাই নিজেদের মতো করে বলতে এবং বোঝাতে পারবে। এই ছিল তোমাদের ধারণা গঠনের 5টা স্তর। এই পুরোটা যদি আমরা একসাথে লিখি, ব্রুনারের ধারণা গঠন পদ্ধতি ব্যাখ্যা করা, এটা সবকটা আলোচনা করে দিলে আমাদের কিন্তু এটা পুরোটা 7 নম্বরের জন্য অথবা যদি 16 নম্বরেও আসে তোমরা লিখতে পারবে। এর জন্য আমাদের কী কী এর সাথে সংযুক্ত করে দিতে হবে আমি একবার বলে দিচ্ছি। এর আগে এটি আমি 5 নম্বর পর্বে পুরোপুরি আলোচনা করেছিলাম। 5 নম্বর পর্বে প্রথম স্তর যে ফোকাস, এটাকে লিখে দিতে হবে। সেই সাথে সিনট্যাক্স, এটার পুরো স্তরগুলো লিখে দিতে হবে ধরে ধরে। দ্বিতীয় স্তর প্রতিক্রিয়া নীতি, এটাকেও এখানে উল্লেখ করতে হবে। চতুর্থ স্তর সামাজিক ব্যবস্থা, এটাও উল্লেখ করবে। এবং তারপরে আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা ব্রুনারের ধারণা গঠনের সর্বশেষ স্তর সহযোগী ব্যবস্থা, এটাকেও লিখে দিলে এই 5টা মিলিয়ে ব্রুনারের ধারণা গঠন পদ্ধতি পরিপূর্ণ হয়ে যাবে। এটা তোমরা 7 অথবা 16তে লিখতে পারবে। তাহলে ব্রুনারের ধারণা গঠন পদ্ধতি পুরোটা ব্যাখ্যা করা হয়ে যাবে 7 নম্বরের জন্য। আমাদের নেক্সট প্রশ্ন হলো আরোহী পদ্ধতি বলতে কী বোঝো? আরোহী পদ্ধতি হলো একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থীদের জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত এবং সহজ থেকে কঠিনের দিকে নিয়ে যাওয়া হয়। এই পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেওয়া হয় এবং শিক্ষার্থীরা সেই উদাহরণগুলিকে বিশ্লেষণ করে একটি সাধারণ সূত্র বা নিয়মে পৌঁছাতে সাহায্য করা হয়। এটি একটি উদাহরণ থেকে সূত্রে যাওয়ার পদ্ধতি যা শিক্ষার্থীদের বিষয়বস্তু ভালোভাবে বুঝতে সাহায্য করে। এরপরে আমরা দেখে নেব ধনাত্মক ও ঋণাত্মক উদাহরণ বলতে কী বোঝানো হয়েছে। ধনাত্মক উদাহরণ হলো এমন কিছু যা বিষয়ের সাথে ইতিবাচক বা অনুকূলের দিকে তুলে ধরা হয়, যে সেটা বিষয়টিকে সমর্থন করবে। ঋণাত্মক উদাহরণ হলো নেতিবাচক বা প্রতিকূল দিক। এটি কোনো কিছু ভালো বা খারাপ, সুবিধা বা অসুবিধা, সমর্থন বা বিরোধিতা বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। ধনাত্মক হলে সুবিধা, ঋণাত্মক হলে অসুবিধা, ধনাত্মক ভালো, ঋণাত্মক মন্দ, এইসব। নেক্সট হচ্ছে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল বা ধারণা গঠন মডেলটি পাঠদানের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা যায় বা পাঠদানের ক্ষেত্রে কীভাবে সাহায্য করে বা এটা কেন আমরা কাজে লাগাবো, কীভাবে কাজে লাগাবো। ব্রুনারের এই মডেলটি শিক্ষার্থীর শিক্ষণ উদাহরণের ব্যবহার শিক্ষার্থীদের মধ্যে ধারণা সমূহের বোধগম্যতা জাগাতে সহায়তা করে। এই মডেলের প্রয়োগের দিকগুলি হলো: 1. যেহেতু এই মডেলটি বিভিন্ন দৃষ্টান্তমূলক দিক থেকে অদৃষ্টান্তমূলক বিষয়গুলিকে কার্যকরীভাবে ব্যবহার করা যায়, তাই এটিকে ভাষা শিক্ষণ, ব্যাকরণ শেখানোর ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োগ করা যায়। 2. এই মডেলটি যেহেতু আবিষ্কার পদ্ধতি, অনুসন্ধান পদ্ধতি, অনুমান পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের ধারণা গঠনে সহায়তা করে বলে এই মডেলের দ্বারা বিজ্ঞান শেখানো সহজ হয়। 3. যে কোনো বয়সে যে কোনো শিক্ষার্থীদের জন্য এটি ব্যবহার করা যায়। 4. এর মাধ্যমে খুব দ্রুত শিক্ষার্থীদের মূল্যায়ন করা যায়, সেই কারণে এটি শিক্ষকদের কাছে একটি কার্যকরী মূল্যায়ন উপকরণ হিসেবে কাজ করে। 5. হচ্ছে এটি মাধ্যমে আধুনিক শিক্ষার সমস্ত গুণাবলীকে মেনে শিক্ষাদান প্রক্রিয়াকে চালিয়ে যাওয়া যায়। নেক্সট হচ্ছে নির্দেশ দানের দ্বারা ধারণা গঠন বলতে কী বোঝো।
নির্দেশনা প্রদানের মাধ্যমে ধারণা গঠন বলতে কোনো ব্যক্তিকে তার নিজস্ব আগ্রহ, সামর্থ্য এবং লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য পরামর্শ ও সহায়তা দেওয়াকে বোঝায়। এটি মূলত একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক বা পরামর্শদাতা শিক্ষার্থীর চাহিদা সম্পর্কে অবগত হন এবং তাকে উপযুক্ত পথ খুঁজে পেতে সাহায্য করেন। এই প্রক্রিয়াটি তাকে নির্দিষ্ট বিষয়, পেশা বা ব্যক্তিগত জীবনে উন্নয়নের সঠিক ধারণা তৈরি করতে সহায়তা করে। নির্দেশনা মানে আমরা কাউকে কিছু বিষয়ে বলবো বা কোনো পরামর্শ দেবো এবং সে বিষয়ে তাকে সাহায্য করবো বা মূলত পথ দেখাবো। এই বিষয়টিকে নির্দেশনা দ্বারা ধারণা গঠন বোঝানো হচ্ছে। এরপরে নির্দেশদানের দ্বারা ধারণা গঠনের ক্ষেত্রে নির্দেশদানকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? ধারণা গঠনের ক্ষেত্রে নির্দেশদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নির্দেশদানকে মূলত 5 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রত্যক্ষ নির্দেশদান, অপ্রত্যক্ষ নির্দেশদান, স্বাধীন পাঠ, সংযোগ সাধনমূলক নির্দেশদান এবং অভিজ্ঞতামূলক নির্দেশদান। নেক্সট প্রশ্ন হলো প্রত্যক্ষ নির্দেশদান বলতে কী বোঝো? অ্যাঞ্জেলম্যান ও কার্লাইল এই বিষয়ে সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে প্রত্যক্ষ নির্দেশনার সব বৈশিষ্ট্য প্রত্যক্ষ কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত। খুব সতর্কতার সাথে ধারাবাহিকভাবে নির্দিষ্ট পাঠ্যাংশ বিন্যস্ত থাকে এবং শিক্ষার্থীরা কী ধরনের প্রশ্ন করতে পারে অনুমান করে উত্তরগুলো নির্দিষ্ট করা হয়। মূলত প্রত্যক্ষ নির্দেশনা কি? শিক্ষার্থীর বয়স ও ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষক যখন নির্দেশদানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বক্তব্য রাখে, কিছু প্রদর্শন করে, ব্যাখ্যা করেন, তাকে প্রত্যক্ষ নির্দেশদান বলা হয়। মানে যখন আমরা শ্রেণীকক্ষে প্রবেশ করছি এবং পাঠ শুরু করার পূর্ব থেকে শেষ অবধি যা যা বলছি সেটা কিন্তু আমাদের প্রত্যক্ষ নির্দেশদানের মধ্যে পড়ছে। প্রত্যক্ষ নির্দেশদানে স্তরের কথা কে কোথায় উল্লেখ করেছেন? হান্টার তার ক্লিনিক্যাল থিওরি অফ ইনস্ট্রাকশন, যেটাকে আমরা শর্ট ফর্মে CPI, এতে প্রত্যক্ষ নির্দেশদানের কতগুলি স্তরের কথা উল্লেখ করেছেন। এরপরের প্রশ্ন হচ্ছে হান্টারের যে প্রত্যক্ষ নির্দেশদানের স্তরের কথা উল্লেখ করেছেন ওগুলো কী কী? হান্টার প্রত্যক্ষ নির্দেশদানে 7টি স্তরের কথা উল্লেখ করেছেন। এগুলি হলো প্রস্তুতি স্তর, উদ্দেশ্য ও তার লক্ষ্য, নির্দেশদানের ইনপুট, মডেলিং, বোধগম্যতার পরিচয়, নির্দেশ অনুশীলন এবং স্বয়ং অনুশীলন। এইগুলো সবকটি বিষয় আমরা পরের ক্লাসে জানব।